ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ শামসুল আলম লিটন। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। হাইকোর্টের ৩ জন বিচারপতি পদত্যাগ করলেন এবং আমরা যেটি জানি যে ৫ বছর ছুটিতে ছিলেন। নানা ধরনের অনিয়ম, দুর্নীতির অভিযোগ ছিল, অসদাচরণের অভিযোগ ছিল। কি বার্তা দেয় বিচার বিভাগকে তাদের এই ৩ জনের পদত্যাগ? বিচার ব্যবস্থা তো ভিতর তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মধ্যে। বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা শ্রদ্ধা থাকার দরকার সেটা নেই। এটা অনেক আগেই সেটা নিয়ে বিভিন্ন পর্যায়ে এসছে, প্রশ্ন দেখা দিয়েছে। তো অনেকেই মনে করেন যে বিচার কিনতে পাওয়া যায়, এমন ধারণাও পারসেপশনও জনগণের মধ্যে তৈরি হয়েছে। তো তিনজন বিচারপতি যারা বিভিন্ন ভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেগুলো আমার মনে হয় যে তারা পদত্যাগের মধ্য দিয়ে কি ব্যাপারটা শেষ হবে, না সে অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। এটা শেষ হওয়া ঠিক না। আসলে কি অভিযোগ ছিল এবং কি ঘটনা ঘটেছিল সেটাও স্পষ্ট করা দরকার, কারণ কোনো কিছুই তো গোপন রাখার বিষয় না, সবকিছু পাবলিক করতে হবে, জনগণকে জানাতে হবে। দেশের মালিক যেহেতু জনগণ, অতএব জনগণের আড়ালে, তাদের চোখের আড়ালে কোনো কিছু ঘটে যাবে সেটা ঠিক না। আসলে কি হয়েছে আমার মনে হয় এ ব্যাপারে স্পষ্ট হওয়া উচিত বলে, স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। আবু সাইদ খান, ধন্যবাদ আপনাকে। আমি একটু শামসুল আলম লিটনের কাছে যেতে চাই, একটু আপনার মন্তব্য শুনতে চাই যে কি বার্তা দেয় আসলে, বা বিচার ব্যবস্থার এই যে ৩ জন বিচারপতি হাইকোর্ট থেকে পদত্যাগ করলেন এবং ৫ বছর তারা ছুটিতে ছিলেন, একটু আপনার মন্তব্য শুনবো। আসলে বিচার বিভাগের যে ঘটনাগুলো ঘটছিল এটা কম বেশি সকলেই জানে। অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগকেও একটি দল যখন রাবার স্ট্যাম্পে পরিণত করে, সেখানে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিচারের নামে যে প্রহসনের অভিযোগটি করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, সেই অভিযোগটি এখন ওপেন সিক্রেট। কারণ যেই সময়টা পর্যন্ত ফ্যাসিবাদী শাসন অব্যাহত ছিল সেই সময় পর্যন্ত মিডিয়াতে এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়নি। এবং একটি সুনির্দিষ্ট অভিযোগ, যেমন কোম্পানি বেঞ্চে যে অসংখ্য দুর্নীতি সংগঠিত হচ্ছিল, নিজের বাবার নামে প্রতিষ্ঠিত চ্যারিটিতে যে বিভিন্ন ধরনের ফিজের নামে যে চাঁদাবাজি হচ্ছিল, কোম্পানি বেঞ্চে যদি এটা হয়ে থাকে, অন্যান্য বেঞ্চগুলোতে যেখানে জনস্বার্থের বিচারগুলো এবং সেখান থেকে মানুষ পাওয়ার আশা করছিল, সেখানে যেখানে যেখানে সরকারের বিভিন্ন কোটারি এবং কর্পোরেট স্বার্থ জড়িত ছিল, সেখান থেকে যেমন বাংলাদেশ ব্যাংক যখন কয়েকটি ব্যাংকের ব্যাপারে এবং মানি লন্ডারদের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং সেটি যখন হাইকোর্ট থেকে নির্দেশনা পড়ে মানি লন্ডারদের তালিকাটি সরকার প্রকাশ করেনি, সেই ক্ষেত্রে পরবর্তীতে হাইকোর্ট আর কোনো ব্যবস্থা নেয়নি। দুর্নীতিবাজ এবং হাইকোর্টের অসংখ্য বেঞ্চ একটি সমঝোতার মাধ্যমে বিচার বিভাগকে বিচারকে পণ্যে পরিণত করেছিল। এই ৩ জন বিচারপতির, আমি সাইদ ভাইয়ের সঙ্গে একমত, এই ৩ জন বিচারপতির বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো, যে অভিযোগগুলো এসছে, এর আংশিক হলেও পাবলিক ইন্টারেস্টে পাবলিক হওয়া উচিত। তাতে অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে যেসব অভিযোগ এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যথার্থতা এখানে আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং বিচারপতিদের ভবিষ্যৎ বিচার বিভাগের যারা বিচারকের আসনে বসবেন তাদের জন্য এটি অত্যন্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। জি, আমি একটু আবু সাইদ খানের কাছে আরেকটু যেতে চাই। আবু সাইদ খান, ৫ বছর ছুটিতে ছিলেন তারা, আজকে তারা ৩ জন পদত্যাগ করলেন। এর পরের আসলে কি হবে? এই ৩ বিচারপতির আসলে পরবর্তী যে প্রক্রিয়া সেটি আসলে কি হতে পারে, বা অভিযোগের বিষয়গুলো কি হবে? আচ্ছা, আমার মনে হয় যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা এটা আবার পুনর্বহাল হচ্ছে, অতএব তারা এটাকে খতিয়ে দেখতে পারেন যে আসলে কি কি অভিযোগগুলো ছিল, এবং সেটা খতিয়ে দেখার পদত্যাগের মধ্য দিয়ে তো বিষয়টা শেষ হয়ে যায় না। এখনো তাদের খতিয়ে দেখার সুযোগ রয়েছে বলে আমি মনে করি, এবং তারা এটাকে খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পরে নিশ্চয়ই এ ব্যাপারে তারা তথ্য জাতিকে অবহিত করবেন।
এটি হওয়া উচিত বলে আমি মনে করি। জি, আমি শামসুল আলম লিটন, তারেক রহমানের যে বক্তব্য আজকে সেই প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই। তিনি বলেছেন যে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি না আসলে কোনো সংস্কারে আসলে কাজে আসবে না। সেই কথার ব্যাপারে আপনার মূল্যায়ন, আপনার মন্তব্য শুনবো। পাশাপাশি এটিও আমি জানবো যে আসলে সংস্কারের আগে যে কোনো মূল্যে আসলে বারবারই হচ্ছে বলে আসছেন তারা যে যে কোনো মূল্যে নির্বাচন দ্রুত জনগণের ইচ্ছায় রাজনৈতিক সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান এবং ভোটের অধিকার, আজকেও তিনি বলেছেন যে ভোটের অধিকার ফেরানোর আহ্বান করেছেন তিনি যে কোনো মূল্যে। এই সব বিষয়ে আসলে আপনার মন্তব্য একটু শুনবো। তিনি এবং তার দল যে অবস্থানটি সেটি জাতির কাছে স্পষ্ট করেছেন। তার দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং আগেও অন্যতম প্রধান বৃহত্তম দল ছিল। এই মুহূর্তে বলতে গেলে তিনি যে সিদ্ধান্তমূলক বক্তব্যটি দিচ্ছেন এটি রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু যেখানে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে সংস্কার এবং নির্বাচন কোনটি আগে কোনটি পরে, সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন, না সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে। অনেকগুলো গুরুতর প্রশ্ন যখন সামনে আসছে তখন প্রধান রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি যেই বক্তব্যটি দিচ্ছেন এটি খুবই সেই কারণেই তাৎপর্যপূর্ণ। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্রের রোড ম্যাপ কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি, যার ফলে প্রধান প্রধান রাজনৈতিক দলের তরফ থেকে অবিলম্বে নির্বাচনের যে দাবিটি এটি রাজনৈতিকভাবে খুবই যৌক্তিক। কিন্তু যেই সংস্কারের প্রত্যাশায় অথবা কোটার মতো বেসিক রাষ্ট্র কাঠামো, আধুনিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রামটি 2018 সাল থেকে শুরু হয়ে অনেক রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে একটা বিপ্লবের অথবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই জনতার সরকার প্রতিষ্ঠিত হলো, তাদের কাছে সংস্কারের তাৎপর্য সবচেয়ে বেশি হওয়ারই কথা। তবে সংস্কার কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্যই, এবং যেটি করবে রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দলগুলো। সুতরাং তিনি যে রাজনৈতিক যে দাবিটি করছেন নির্বাচনের জন্য এটি যেমন সঙ্গত, তেমনি সমঝোতার যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, গত 53 বছরে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি করতে ব্যর্থ হয়েছি, যে কারণে ফ্যাসিবাদ জন্ম হচ্ছে খুব কুইকলি, এবং কিছুদিন পর পর স্বৈরাচার উত্থানের যে সম্ভাবনায় মানুষ আতঙ্কিত, এটি নিরসন কিন্তু সকল রাজনৈতিক দলেরও কর্তব্য। কারণ রাজনৈতিক দলগুলো কেউই ফ্যাসিবাদ কায়েমের সাংগঠনিক কর্মসূচি নিয়ে কিন্তু এগিয়ে নেই। ইটালির মুসোলিনির মতো কোনো পার্টির নামে কিন্তু রিপাবলিক ফ্যাসিস্ট পার্টি নয়। আমার মনে হয় যে পার্টিগুলো সকলেই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। ইভেন শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্রের নামে যে দলটি ছিল সেটিও 2011 সালে ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে। সুতরাং আমরা কিন্তু সকলেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে যার পথ ধরে এগোচ্ছে। সুতরাং সংস্কার এবং নির্বাচন প্যারালালি চলবে কিনা সেটি একটি জাতির কাছে প্রশ্ন। এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং জনগণের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে অবিলম্বে নিষ্পন্ন করবেন, এবং 100 দিনের মধ্যেই এই গণতন্ত্রের রোডম্যাপটি ডিক্লেয়ার হলে এই দ্বন্দ্ব এবং সংশয় থাকতো। আমার মনে হয় এদিকেই আমরা এখন হয়তো সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলোকে জোর দিতে দেখছি, এবং তিনি সেটাই বলতে চেয়েছেন হয়তোবা। তবে বিষয়টি সরকারের উপর চাপ তৈরি করারও একটা অংশ অথবা কৌশল হতে পারে। জি, আবু সাইদ খান, তারেক রহমানের এই বক্তব্য কি আসলে এক ধরনের অন্তর্বর্তী সরকারের প্রতি আসলে এক ধরনের চাপ, নাকি আসলে একদমই রাজনৈতিক কোনো বক্তব্য হিসেবেই ধরা যায়? কি বলবেন? না না, এক ধরনের চাপ তো বটেই যে তারা নির্বাচন চাইছেন, কেন জনমনে কিছু কিছু সংশয় তৈরি হয়েছে যে, এবং বিভিন্ন জায়গাতে প্রশ্ন হচ্ছে এই সরকার কি আবার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা। 11-এর অভিজ্ঞতা তো রয়েছে, যে কারণে এক ধরনের চাপ তো বটেই। তবে সরকারের পক্ষ থেকেও এটা স্পষ্ট করা হয়েছে যে তারা নির্বাচন দিবেন, তবে নির্বাচনের আগে যেটা আইনমন্ত্রী আজ বলেছেন যে অতি জরুরি, মোস্ট এসেনশিয়াল শব্দটা ব্যবহার করেছেন, অতি জরুরি সংস্কারগুলো তারা করতে হবে। তো আমারও মনে হয় যে কিছু কিছু সংস্কার তো অবশ্যই করা দরকার। বিশেষ করে এখানে যে অগণতান্ত্রিক বিধান কালাকানুন রয়েছে সেগুলো অনেক সময় রাজনৈতিক দলগুলো সেগুলো উপেক্ষা করে। যেমন আমরা এই প্রসঙ্গে বলতে চাই, 3 জোটের রূপরেখা ছিল, সেখানে যে সমস্ত প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো কিন্তু পরবর্তীতে 7 দল এবং 8 দল রাষ্ট্র ক্ষমতা
পরিচালনা করেছে, কিন্তু তারা এগুলোকে উপেক্ষা করেছে। আমাদের অভিজ্ঞতা তাই বলে। অতএব কিছু সংস্কার, বিশেষ করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে জরুরি সংস্কারগুলো, সেগুলো অবশ্যই করা দরকার। তবে এখানে হচ্ছে যে একটা গ্যাপ আমরা লক্ষ্য করছি, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের এক ধরনের দূরত্ব, কথাবার্তা বিভিন্ন সময় দূরত্ব তৈরি হয়। সেগুলোর জন্য তাদের মধ্যে ডায়লগ দরকার, এবং নির্বাচন কবে হবে, কি কি সংস্কার করতে হবে, সেগুলোও কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে করা উচিত। বিএনপি তো বটেই, অন্যান্য সব দলের সঙ্গে আলোচনা করেই করতে হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক না। অতএব রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকার, এদের মধ্যে একটা সমঝোতাটা দরকার, যেটা যেক্ষেত্রে আমরা কিছু বর্তায় দেখছি। এমনকি কিছু কিছু উপদেষ্টাদের কথার মধ্যেও এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, কিংবা অমিল দেখা যাচ্ছে। সেগুলো স্পষ্ট হওয়া দরকার, আসলে তারা কি চাইছেন, এগুলো স্পষ্ট করতে হবে। তবে একটা আশার কথা, যেটা আমি মনে হয় যে 100 দিন পরে তারা, মানে 100 দিনের তাদের কার্যক্রম সম্পর্কে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই কিন্তু একটা কৈফিয়ত দিচ্ছেন, কি কি কাজ করছেন, অগ্রগতি তুলে ধরছেন। জি তবে সেই ক্ষেত্রে আমার মনে হয়, যদি তারা আগে 100 দিনের রূপরেখা ঘোষণা করতেন, তাহলে সেটা বোধহয় যথার্থ ছিল। যেমন বিভিন্ন দেশে দেখি যে সরকার ক্ষমতায় আসার পরে 100 দিন, 6 মাস, 1 বছরের বিভিন্ন রকম পরিকল্পনা আগে হাজির করে, এবং সেই পরিকল্পনার কতটুকু অংশ তারা কার্যকর করলো সেটা নিয়ে পর্যালোচনা বিশ্লেষণ। কিন্তু আমাদের এখানে এই ঘোষণাটা হয় নাই। তারপরেও আমি এটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি যে তারা কৈফিয়ত দিচ্ছেন এবং তুলে ধরছেন। তো সেই জায়গাটা আমার মনে হয় যে স্পষ্ট হওয়া দরকার। আর একটা হচ্ছে যে দূরত্ব তো তৈরি হতে পারে কথাবার্তায়, অনেক সময় দেখা যাচ্ছে যে দুই উপদেষ্টার কথার মধ্যে কিছুটা ফারাক রয়ে গেছে, জি তো সেগুলো স্পষ্ট হওয়া দরকার। আর একটা হচ্ছে, আমি আর একটা লাইনে শেষ জি করি, জি জি যে রাজনৈতিক দলের তো লক্ষ্য তো ক্ষমতা, এবং সব দলই ক্ষমতা, আলটিমেটলি ক্ষমতায় যেতে চায়, এবং সেই ক্ষেত্রে হচ্ছে মাধ্যম নির্বাচন। অতএব নির্বাচনের দাবি রাজনৈতিক অঙ্গনে অব্যাহত থাকবে, এটাই তো সব। জি একটা বিরতির সময় হয়ে গেছে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আবু সাইদ খান এবং শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আমি বিরতির আগের প্রসঙ্গে খুব সংক্ষেপে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, এরপরে আমি আপনার কাছে মূল প্রশ্নে আসবো, যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে বর্তমান সরকারের এক ধরনের আস্থার সংকট আপনিও দেখতে পাচ্ছেন কিনা। এরপরে আমি যেটি জানতে চাইবো, যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য সংস্কারের সাথে আসলে আওয়ামী লীগেরও আসলে গণহত্যার জন্যে বা যেসব অভিযোগ রয়েছে সেগুলোর জন্য আসলে বিচার হওয়া উচিত কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য শুনবো। শুরুতে যেটি শুনবো, যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো কোনো অনাস্থা বা আস্থার সংকট দেখতে পাচ্ছেন কিনা। জি, আমার মনে হয় যে যে সমন্বয় এবং যে কিছুটা দূরত্বের আশঙ্কা যেটি করা হচ্ছে, এটি অপ্রাসঙ্গিক নয়। এই কারণে যে এই পরিস্থিতি তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার নয়, যে এই তত্ত্বাবধায়ক সরকারের একটা ফ্রেমওয়ার্ক আছে এবং সবাই জানে যে এই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে এটা করবেন সেটা করবেন, এরকম ব্যাপার না। এটা হচ্ছে একটা এক্সট্রা একটা কনস্টিটিউশনাল ম্যাটার হিসেবে এসছে, এবং সেকশন 106 এর ডক্ট্রিন, তার মানে ভেরি স্পেশাল একটা মেজার্স হিসেবে। আমাকে শুনতে পাচ্ছেন শামসুল আলম লিটন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? যে আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আপনি পরবর্তী প্রশ্নের উত্তর আপনার কাছে থেকে একটু নিতে চাই, যে দল হিসেবে আওয়ামী লীগের আসলে কোনো ধরনের বিচারের সম্ভাবনা বা এই প্রসঙ্গে আসলে আপনার মতামত। আমার মনে হয় যে এই ব্যাপারে আন্তর্জাতিক রেফারেন্স রয়েছে, কারণ আমরা জুলাই 15 থেকে আগস্ট 5 পর্যন্ত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর মতো আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেখানে দল হিসেবে যেহেতু হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু এবং বিভিন্ন বয়সী মানুষকে খুন করা এবং অপোজিশন ক্লিনজিং এর যে মিশন ছিল, এই অপোজিশন বলতে আমি শুধু পলিটিক্যাল অপোজিশন মিন করছি না, ফ্যাসিবাদী সরকার অথবা যে সরকারটি সংবিধানকে বিনষ্ট করে অথবা সংবিধানের পাশ কাটিয়ে 2014 সাল থেকে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে যে সরকারটি ক্ষমতায় ছিল, এবং সাংবিধানিক বিশ্লেষণে
2014 সাল থেকে বাংলাদেশে কোনো বৈধ সরকার ছিল না। সুতরাং একটি অবৈধ সরকার, এবং 4টি কারণে, সেটি আমরা অন্য সময় বিশ্লেষণ করব, বা 4টি কারণে আওয়ামী লীগ সরকার 2014 সাল থেকে নির্বাচন থেকে সম্পূর্ণ অবৈধ। সুতরাং এই সরকারটি যখন রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্রকে গণহত্যার কাজে ব্যবহার করেছে, মানবতা বিরোধী অপরাধের কাজে ব্যবহার করেছে, যেটি আন্তর্জাতিক ডেফিনিশনে এটা 100% কমপ্লায়েন্ট। সুতরাং নাজি পার্টি এবং রিপাবলিকান ফ্যাসিস্ট পার্টি, যেই কারণে শুধু পার্টি নয়, তাদের স্লোগান, তাদের মার্কা, তাদের লোগো এবং তাদের যে বক্তব্যগুলো, এগুলো পুরোপুরি নিষিদ্ধ করার মতো আন্তর্জাতিক রেফারেন্স একই কারণে রয়েছে। এবং বিশ্বের 57 জন ওয়ারলর্ড এ ধরনের ফ্যাসিস্ট শাসককে এবং তাদের সহযোগীকে আন্তর্জাতিক আদালত বিচার করেছে এবং করছে। সুতরাং এটি আন্তর্জাতিক আইনে এবং আমাদের দেশীয় যে আইন 2011 সালে যেটা রোম স্ট্যাটিউটকে কি করা হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়েছে, সাইন করা হয়েছে, সে অনুসারে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধ বিচার্য এবং সেটি আদালত সিদ্ধান্ত নেবে। তবে যেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এখন সারা দেশের থেকে একযোগে পালিয়ে যায়, তাদের রাজনৈতিক অধিকার দাবির যে প্রকাশ্য অবস্থান, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে আমার মনে হয় যেটি একটি প্র্যাকটিক্যাল সিনারিও, এবং এটিও একটি ডক্ট্রিন, আওয়ামী লীগ নিজ থেকেই নিজেকে রাজনৈতিক পরিবেশ থেকে একটি ডিলিট করে দিয়েছে, এবং সেটি অন্য কোনো রাজনৈতিক দল বা তত্ত্বাবধায়ক সরকারের দায়বদ্ধতার কোনো কারণ আমি দেখি না। আবু সাইদ খান, আপনার মন্তব্য শুনবো। এবং আরেকটা বিষয়, যে কেউ কেউ কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে নিয়ে একটি গণতান্ত্রিক, আমরা যেটি দেখলাম যে যুক্তরাজ্যও বলল কালকে যে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চায়। আওয়ামী লীগ একটি বড় দল, তারা আসলে এই মানে দুটি বিষয়ই আসলে আমি আপনার কাছে জানতে চাইব, যে নির্বাচনের যে প্রসঙ্গটি এবং তাদের বিরুদ্ধে বা যে কোনো রাজনৈতিক দল যারা গণহত্যার সাথে জড়িত, এরকম দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশও করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আচ্ছা, প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার সরকার যে কাজগুলো করেছে এবং তার দলকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, তো নিজস্ব প্রাইভেট বাহিনী ব্যবহার করে যে হত্যাযজ্ঞ এবং অপরাধ সংগঠিত করেছে, আন্দোলনকে দমন করার যে চেষ্টা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সেটা অপরাধ এবং সেই সমস্ত অপরাধের বিচার হওয়া উচিত। এবং এই অপরাধের সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট তাদের বিচার হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে দলের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, দলের ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে এই ডিফারেন্স আছে যে অপরাধের জন্য দল যখন অপরাধ করে সিদ্ধান্ত গ্রহণ করে, তো তখন তার বিচার হতে পারে, নিষিদ্ধ হতে পারে সেই আইন। তো আমাদের দেশে যে আইসিটি অ্যাক্টকে যেটা চেঞ্জ করা হচ্ছে, কিংবা আগেও ছিল, সেই সুযোগটা আমাদের রয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, অর্থাৎ বাংলাদেশের বাস্তবতা কি বলে, গণতান্ত্রিক ধারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি দরকার। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ রেখে যদি কোনো নির্বাচন হয়, এবং তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে, যে কারণে বিএনপির মতো দল, বিরোধী দল, তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছে না, এবং আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার কথা তারাও কিন্তু বলছে না। কেন? এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা দেখতে হয়। যেমন বাংলাদেশের দুই বিরোধী দল দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী ছিল, একটা দলকে যদি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা যায়, তখন পরবর্তী নির্বাচনীয় প্রশ্ন দেখা দিতে পারে। সেই কারণে আমার কাছে মনে হয় বাস্তবে তো দল তো আর অপরাধ করে নাই, অপরাধ করেছে ব্যক্তি, এবং দলকে, সরকারকে, পুলিশ বাহিনীকে, ছাত্রদেরকে ব্যবহার করেছে। অতএব এই ব্যবহারের জন্য সুনির্দিষ্ট অভিযোগে সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত। কিন্তু নির্বাচনের আগে আসলে বিচারটা হওয়া উচিত কিনা, সেই ব্যাপারে একটু আপনার মতামত জানতে। নির্বাচনের আগে তো বিচার হতেই পারে, নির্বাচন তো আর সঙ্গে বিচার, তার বিচারের প্রক্রিয়ায় চলবে, তার নির্বাচনের জন্য থেমে থাকবে না, তার আগে বিচার হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় যে যদি যারা সুনির্দিষ্ট অভিযোগ নেই এমন ব্যক্তিরা কিংবা অপরাধী দণ্ডিত হলো না, তারা নিশ্চয়ই আওয়ামী লীগের হাল ধরতে পারে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে বাধা দেওয়াটা, এই ক্ষেত্রে আইন কোনো পদক্ষেপ গ্রহণ করা বোধ ঠিক হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, সেই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যেটা মানে আইনের যে সুপারিশ করা হয়েছে, যে আদালতের উপর সমস্ত সুপারিশ করতে বলা হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তটা রাজনৈতিক ভাবেই গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, আমার যদ্দূর মনে হয়। তবে আমি যেটা মনে করি, আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনে সব দলেরই
অংশগ্রহণ করার সুযোগ অবারিত থাকা উচিত বলে আমি মনে করি। আবু সাইদ খান, ধন্যবাদ আপনার মতামতের জন্য। দুজনেই থাকুন আমার সাথে, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের ইচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অনলাইনে যুক্ত আছেন আবু সাইদ খান এবং শামসুল আলম লিটন। আবু সাইদ খান, এবারে আপনার কাছে যেতে চাই। তিতুমির কলেজের আন্দোলন, যেটি আজকে সন্ধ্যায় স্থগিত করা হয়েছে এবং একটি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা একটি কমিটিও গঠন করা হয়েছে সিদ্ধান্ত নিতে। আমার প্রশ্ন হচ্ছে যে তিতুমির কলেজ 2 দিন আন্দোলন করলো, আবার অন্য আরেকটি কলেজ এরকম আন্দোলন করতে পারে, মানে এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আসলে আইন উপদেষ্টা কথা তুলেছেন বা কথা বলেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে সমাধানটা কি হতে পারে? 2 দিন পর পরই আমরা দেখি যে এই আন্দোলন, এই শিক্ষা প্রতিষ্ঠান অমুক এটি চাইছে ওটি চাইছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, কয়টা বিশ্ববিদ্যালয় করা হবে, নতুন বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সেটা রাষ্ট্রীয় পলিসির বিষয়, সিদ্ধান্তের বিষয়। তো কোনো জায়গা থেকে হ্যাঁ দাবি উঠতে পারে, কিন্তু সেই দাবি করার অধিকার তাদের রয়েছে, কিন্তু রাস্তা অবরোধ করে জনজীবনে কষ্ট, যানজট সৃষ্টি করা কিংবা সরকারকে জিম্মি করার প্রবণতা, এটা মোটেই সমর্থনযোগ্য না। এটা তরুণ সমাজ যারা আগামী দিনে দেশের হাল ধরবে, তাদেরকে এটা বোঝা উচিত যে এইভাবে এটা করা যায় না এবং এটা ঠিক না। এবং কিছু কিছু তো ব্যাপার যেটা ঘটেছে সেটা দুঃখজনক। যেমন হ্যাঁ, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা ঘটেছে, তো সেখানে পরীক্ষার শিডিউলই তারা চেঞ্জ করে দিয়েছে। তো তারপরে আবার যারা ফেল করেছে তারাও মাঠে নেমেছে। এই ধরনের ব্যাপারগুলো থেকে নিবৃত্ত হওয়া উচিত এবং এটা আমাদের এই বুঝানোটা দরকার। এমনকি আন্দোলনকারী এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠন, তাদেরও এটা বোঝানো দরকার যে এইভাবে দেশে এত অরাজক অবস্থা সৃষ্টি হয়, এটা মোটেই সমর্থনযোগ্য না। আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রেই তো অনেক রকম সমস্যা আছে। তো নতুন করে বিশ্ববিদ্যালয় করা কিংবা কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা, এই ধরনের দাবি এটা নিঃসন্দেহে সঙ্গত না। এবং এই দাবি থেকে তরুণ ছাত্রদেরকে এবং যে কোনো মহল এটা নিবৃত্ত হওয়া উচিত এবং সরকারকে জিম্মি রেখে কোনো কিছু আদায় করার এই প্রবণতাটা কোনো মোটেই সমর্থনযোগ্য নয়। এখন একটা মনে করতে পারেন অনেকে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের তো কাছে চাপ দিয়ে অনেক কিছু করা সম্ভব, তো সেটা আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশটা তো আমাদের সবারই এবং তরুণদের বোঝা উচিত যে এইভাবে বিশ্ববিদ্যালয় কখনো হয় না, কোনো দেশে কখনো আন্দোলন করে এইভাবে বিশ্ববিদ্যালয় করা যায় না। এটা স্টেট পলিসির ব্যাপার, পরিকল্পনার ব্যাপার, এটা রাষ্ট্রীয় ব্যয়ের ব্যাপার যে কতটুকু সে ব্যয় করতে পারবে। এমনি তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছে। তো তাদের মধ্যেও সেই সমস্ত প্রায়োরিটি ঠিক করা দরকার যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। তো আরেকটা যদি আন্দোলনের মুখেই যদি দাবিটা আদায় করা হয়, এই ট্রেনটা যদি তৈরি হয়, তাহলে আমরা মনে করবো এটির ফলাফল নিশ্চয়ই খুব বেশি ভালো হবে না। ভালো না, এবং সবাই রাস্তায় নামবে, কি হবে, একটা অরাজক অবস্থা সৃষ্টি হবে। এটা আমাদের কারো কাম্য হতে পারে না। শামসুল আলম লিটন, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? আমার মনে হয় দাবি দেওয়াটা যখন কেউ করে সেটা তার অধিকারের অংশ হিসেবেই করে, কিন্তু সব দাবি কিন্তু যে ন্যায্য, এটা যেই জনগোষ্ঠী অথবা যে বয়স সীমার মানুষরা শামসুল করে। আলম লিটন, আমার একটা জিনিস জানার আপনার কাছে, এই দাবিটা আসলে কারা করবে? শিক্ষার্থীরা করবে নাকি প্রতিষ্ঠানের যে প্রশাসন তারা করবে? প্রশাসনের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, ছাত্রদের কিছু আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং সেই আকাঙ্ক্ষাটা কতটা সর্বজনীন এবং কতটা জনস্বার্থের সেটা দেখতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোর ছাত্ররা যদি তার প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদার মনে করে, তার নেপথ্যে কি কি কারণ আছে সেটাও বিশ্লেষণ করে দেখতে হবে। এক হচ্ছে তাদেরকে প্রথমত ফর্মাল প্রসেস যেতে হবে, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিটা জানাতে হবে এইভাবে যে যেটি হচ্ছে যে মেমোরেন্ডাম আকারে, স্মারকলিপি আকারে, রাস্তা বন্ধ করে নয়। এবং কি কারণে? কারণ এটি একটি যে সমকালীন বাস্তবতাকে ছাত্রদের কিন্তু সমাজের অ্যাডভান্স গ্রুপ হিসেবে তাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং তারা যদি এই দাবিটি নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অভিহিত করতো এবং তাদের যুক্তিগুলো দিয়ে, তাহলে পর্যায়ক্রমে তাদের সঙ্গে আলোচনা হতে পারতো। আর কর্তৃপক্ষ তো কতগুলো সীমাবদ্ধতা আছে, এটি একটি গভর্নমেন্ট কলেজের কর্তৃপক্ষ তো সরকারের কাছে এটি দাবি করতে পারে না, তাদেরও অনেকে এটার সমর্থক হতে পারে। কিন্তু অতীতে বিশেষ করে গত কয়েক বছরে
বিশ্ববিদ্যালয় গড় হারে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়, অসংখ্য মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা বিশ্বের উন্নত দেশগুলোতেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কোনো প্রয়োজনীয়তা হয় না, অথবা এক্সাজারেশনটা অ্যাভয়েড করা হয় এডুকেশনের ক্ষেত্রে। আমার মনে হয় আমাদের কিছু রোগ তৈরি করা হয়েছে দেশে, ফ্যাসিবাদ কায়েম হওয়ার কতগুলো শর্ত এবং কতগুলো আফটার ম্যাথ থাকে। এইটি হচ্ছে সেই ফ্যাসিবাদের কতগুলো রেখে যাওয়া রোগের হতের একটি ব্যাপার। এই ব্যাপারে আমার মনে হয় সচেতনতা এবং বিপ্লবে বিজয়ী হলেই হবে না, রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারগুলোতে অংশগ্রহণ করতে হবে, ছাত্রদের বোঝাতে হবে, এবং যদি কোনো ন্যায়সঙ্গত দাবি হয় তাহলে সেটা পর্যায়ক্রমে সেটি কিভাবে এগিয়ে যেতে হয় তার কতগুলো প্র্যাকটিস এবং সংস্কৃতি সমাজে গড়ে তুলতে হবে। আর না হয় সাইদ ভাই যেটি বলেছেন এটা রাইট, যার যেটা মনে হলো রাস্তায় বেরিয়ে গেল আর রাস্তা বন্ধ করে ফেললো, এটা হতে পারে না। এবং অবশ্যই তাদেরকে লাঠিচার্জ করা যাবে না তাদের কোনো দাবির জন্য, কিন্তু তাদেরকে কোথাও কোথাও সামান্য একটু বল প্রয়োগ করে রাস্তাটা ক্লিয়ার করতে হবে জনস্বার্থে। কারণ কোনটি ন্যায্য আর কোনটি অন্যায্য সেটা যারা দাবি করেন, যাদের আশেপাশে যারা ভুক্তভোগী হন, তারা সকলেই বোঝেন এবং জানেন। কারণ কতগুলো সর্বজনীন ধারণা সমাজে প্রচলিত এবং সচেতনতা গুলো মানুষের মধ্যে রয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশে সেটি অবশ্যই রয়েছে। এবং সরকারকে এই ক্ষেত্রে যেখানে যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হতে হবে, তবে তার আগে সকলকে ওয়ার্নিং দিতে হবে, সচেতনতা দিয়ে একটু কাজ করতে হবে। জি, শামসুল আলম লিটন, সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণে আপনাদের সময় দেওয়ার জন্য। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।